মার্কেটে লঞ্চ হওয়ার প্রথম 13 দিনে 10 লক্ষ পিস বিক্রি হওয়া Redmi Note 9 Pro 5G সম্পূর্ণ রিভিউ থাকছে আজকের ভিডিওতে। কিন্তু কেন এই ফোনটি এত বেশি জনপ্রিয়? এতে Qualcomm Snapdragon 750G প্রসেসর রয়েছে সেটার জন্য, নাকি এতে 120 Hz রিফ্রেশ রেট রয়েছে সেটার জন্য, নাকি এতে 108 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে সেটার জন্য, নাকি সব কিছুই পাওয়া যাচ্ছে এই ফোনটিতে এবং এই ফোনটার প্রাইস অ্যারাউন্ড 25,000 টাকা প্রাইসের মধ্যে সেটার জন্য। সো আজকের ভিডিওতে আমি এর জনপ্রিয়তার সম্পূর্ণ কারণ যেটা রয়েছে সেটা রিভিল করব। সো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল ক্লিক করে দিন। এতে ভবিষ্যতে আমাদের যত ভিডিও পাবলিশ হবে তার নোটিফিকেশন অটোমেটিক আপনার কাছে পৌঁছে যাবে। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। সো প্রথমে চলুন আমরা জেনে নিই Qualcomm Snapdragon-এর গেমিং সিরিজের অর্থাৎ G সিরিজের যেটা নতুন প্রসেসর 750G, যে প্রসেসরটি এই মোবাইলে রয়েছে সেই প্রসেসর সহ এই মোবাইলটির ল্যাব টেস্ট রিপোর্ট। Redmi Note 9 Pro 5G-র আন্তত স্কোর হলো 3,46,950 আর এখানে Snapdragon 750G-র আন্তত স্কোর হলো 3,18,882। আবার যদি আমরা বেঞ্চমার্ক স্কোরের দিকে যাই তাহলে দেখা যাচ্ছে যে এই Redmi Note 9 Pro 5G মোবাইলটির বেঞ্চমার্ক স্কোর সিঙ্গেল কোরের ক্ষেত্রে হলো 661 এবং মাল্টি কোরের ক্ষেত্রে হলো 1961। আর এই মোবাইলটির OpenCL GPU API স্কোর হলো 1302। আবার Redmi Note 9 Pro Vulkan GPU API স্কোর হলো 1154। ল্যাব টেস্ট রিপোর্ট থেকে একটা জিনিস ক্লিয়ার বোঝা যাচ্ছে যে Redmi Note 9 Pro 5G মোবাইলটি এবং তার সাথে থাকা Qualcomm Snapdragon 750G প্রসেসরটিও বর্তমানে মার্কেটে থাকা 765G, 732G, 730G সবগুলোই প্রসেসরের থেকে বেস্ট। এবং বলা হচ্ছে যে Snapdragon-এর 855 প্রসেসরের ঠিক নিচের প্রসেসরটি হলো 750G প্রসেসর। যদি মার্কেটে 790 বা 780 নামে নতুন কোনো প্রসেসর Qualcomm না এনে থাকে তাহলে রাইট নাও এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রং প্রসেসর বলা হচ্ছে, যেহেতু 865-এর নিচে 855 এবং 855-এর নিচে কিন্তু 750 প্রসেসর। সো এটা কিন্তু অনেকটা আন্ডাররেটেড। এখন পর্যন্ত কিন্তু অনেকেই ব্যাপারটা ক্লিয়ারলি জানে না, তাই আপনাদের কাছে আমি আজকে তুলে ধরলাম যে 750G থাকা এই প্রসেসরটি কতটা স্ট্রং এবং Redmi Note 9 Pro মোবাইলটিও আশা করি স্ট্রংই হবে। চলুন আমরা রিভিউতে চলে যাই। 215 গ্রাম ওজনের এই মোবাইলটির ফ্রন্ট প্যানেল এবং ব্যাক প্যানেল দুটোতেই রয়েছিল Gorilla Glass 5-এর প্রোটেকশন, বাট ব্যাক প্যানেলটি হলো যথেষ্ট ম্যাগনেটিক। আপনি হাতে নিয়ে কিছুক্ষণ ইউজ করার পর আপনি খেয়াল করবেন যে আপনার হাতের আঙ্গুলের ছাপ পড়ে যাচ্ছে ব্যাক প্যানেলে, অর্থাৎ আপনাকে মোটামুটি কনফার্ম যে আপনাকে একটা ব্যাক কভার ইউজ করতে হবে মোবাইলের সাথে। যদিও এই মোবাইলের সাথে একটা মোটামুটি সুন্দর টাইপের ব্যাক প্যানেল কভার দেওয়া রয়েছে, আপনার চাইলে ওই কভারটাও ইউজ করতে পারেন। সেকেন্ড একটা ইম্পর্টেন্ট বিষয় হলো মোবাইলটির ব্যাক প্যানেলে যে ক্যামেরা মডিউলটি রয়েছে সেটা দেখতে অনেকটাই Poco X3 NFC-র মতো, এবং সেই মোবাইলের মতোই এই মোবাইলেরও এই ক্যামেরা মডিউলটি মোবাইলের বডি থেকে অনেকখানি বাম্প করা, অর্থাৎ আপনাকে তো মোবাইলের কভার ইউজ করতেই হবে, সেই সাথে যে কভারটি ইউজ করবেন সেটার জন্য একটু মোটা কভার হয়, আদারওয়াইজ কিন্তু এই ক্যামেরাটি কিন্তু আপনি যেখানে রাখবেন সেখানে কিন্তু টাচ করবে। শুধু তাই নয়, এই ক্যামেরা মডিউলের চারপাশে স্পেশালি উপরে এবং নিচের পাশে কিন্তু বালু জমে যায়। আমার কাছে যে মোবাইলটি রয়েছে সেটার কালার ভেরিয়েন্ট হলো ব্লু কালার, এছাড়া এটির আরও দুটি কালার ভেরিয়েন্ট রয়েছে, একটি হলো গ্রে কালার আর একটি হলো রেড এবং মিন্টের মিশ্রণ থাকা গ্রেডিয়েন্ট কালারের একটি ভেরিয়েন্ট রয়েছে। 6.7 ইঞ্চি ডিসপ্লে সাইজের এই মোবাইলটি আমি মোটামুটি এক হাতে ইউজ করতে পারলেও যাদের হাত মিডিয়াম অথবা একটু ছোট সাইজে তাদের মাস্ট দুই হাতে ইউজ করতে হবে। বাট আপনি যদি কভার ছাড়া ফোন ইউজ করেন তাহলে আপনার হাত আমার হাতের মতো বড় হলেও দুই হাতে ইউজ করতে হবে, তা না হলে ফোনটি স্লিপ করে পড়ে যেতে পারে। তার প্রধান কারণ হলো ফোনটা অনেক ম্যাগনেটিক টাইপের, সো আমি প্রিফার করবো আপনারা অবশ্যই ফোনটার সাথে কভার ইউজ করুন। আর মোবাইলটিতে কি কি বাটন এবং পোর্টস রয়েছে সেটার ব্যাপারে কথা বলতে গেলে বলতে হচ্ছে যে মোবাইলটির ডান পাশে রয়েছে হলো পাওয়ার বাটন উইথ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর হলো ভলিউম রকার, এবং মোবাইলটির বাম পাশে রয়েছে হলো হাইব্রিড সিম কার্ড স্লট, অর্থাৎ আপনি একটি সিম ইউজ করতে পারবেন আর একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। বাট আপনি চাইলে মেমোরি কার্ড ইউজ না করে মেমোরি কার্ডের পরিবর্তে আরেকটি সিমও ইউজ করতে পারেন। মোবাইলটির উপরের অংশে রয়েছে হলো আইআর ব্লাস্টার, এবং মোবাইলটির নিচের অংশে রয়েছে হলো স্পিকার, USB Type-C চার্জিং পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাকের পোর্টের সাথে প্রাইমারি মাইক। আর সিকিউরিটি সেন্সরের কথা বলতে গেলে মোবাইলটিতে রয়েছে হলো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি মোবাইলটির ঠিক বাম পাশে রয়েছে, অর্থাৎ যেই বাটনটি আপনি অ্যাট এ টাইম হোম বাটন অর্থাৎ পাওয়ার বাটন এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে ইউজ করতে পারবেন। এবং এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যথেষ্ট ফাস্ট, এবং মোবাইলটিতে রয়েছে হলো ফেস আনলক সিস্টেম যেটাও যথেষ্ট ফাস্ট কাজ করে। আর মোবাইলটিতে রয়েছে হলো ডুয়েল স্টোরি স্পিকার, যার সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। যদিও রিসেন্টলি আমরা Xiaomi যতগুলোই ফোন ইউজ করেছি প্রায় দেখেছি যে সবগুলোই ফোনেরই সাউন্ড কোয়ালিটি এখন আগের থেকে অনেক ইমপ্রুভ করা হয়েছে। সো এই ফোনটার সাউন্ড কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। শুধু তাই নয়, আমরা দেখা যাচ্ছে ফুল ভলিউম অর্থাৎ ম্যাক্স ভলিউম দিয়ে সাউন্ড শোনার সময় আমরা তেমন কোনো ডিস্টরশন পাইনি সাউন্ড থেকে।
আর ডিসপ্লের কথা বলতে গেলে মোবাইলটিতে রয়েছে 120 Hz রিফ্রেশ রেট সম্বলিত HDR10 সাপোর্টেড 6.67 ইঞ্চি সাইজের IPS LCD ডিসপ্লে, যেটা বর্তমান যুগে গেমিং এর জন্য খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ 120 Hz রিফ্রেশ রেট। আর IPS LCD প্যানেল হওয়া সত্ত্বেও এই মোবাইলটিতে ভিডিও দেখে আপনি অনেকটা কুল ফিল করবেন বিকজ অফ এই মোবাইলটির কালার টোন খুবই ভালো। ডিসপ্লের স্পেসিফিকেশনে রয়েছে 1080x2400 পিক্সেল। ডিসপ্লে টু বডি রেশিও হলো 84.6%। ডিসপ্লের চারপাশে যে ভেজেলটি রয়েছে সেটা যথেষ্ট চিকন এবং ডিসপ্লের নিচের অংশে যে চিনটি রয়েছে সেটাও ওভারঅল চিকন এই মোবাইলে। ডিসপ্লের কালার ডেন্সিটি হলো 395 ppi। মাল্টিটাস্কিংয়ের কথা বলতে গেলে যে কথাটি বলতে হচ্ছে 120 Hz রিফ্রেশ রেট থাকার কারণে মোবাইলটি যথেষ্ট স্পিডে মাল্টিটাস্কিং করা যায়। শুধু তাই নয়, আপনি যদি অ্যাট এ টাইম অনেকগুলি হেভি অ্যাপস ওপেন করে রাখেন সেক্ষেত্রে আপনি খুব শান্তিপূর্ণভাবে মাল্টিটাস্কিং করতে পারবেন। ডিসপ্লেতে নেই কোনো নোটিফিকেশন লাইট। আর মোবাইলটিতে রয়েছিল ওয়াইড ফাইন L1 সাপোর্ট, এতে আপনি নেটফ্লিক্সে ফুল HD গ্রাফিক্সে স্ট্রিম করতে পারবেন। ডিসপ্লে ঠিক উপরে রয়েছে 16 মেগাপিক্সেলের পাঞ্চল ওয়াটার ড্রপস নচ ফ্রন্ট ক্যামেরা। মজার বিষয় হলো আপনি মোবাইলের সেটিংয়ে যে নচটিকে হাইড করে যদি আবার আপনি আনহাইড করেন তখন দেখা যায় যে দুটি নচ দেখা, অর্থাৎ দুটি ফ্রন্ট ক্যামেরা মাঝে মাঝে শো করে। যদিও এটা মোবাইলটির একটি বাগ, আশা করি সামনে কোনো আপডেটে সেটা ঠিক হয়ে যাবে, বাট এটা কোনো মেজর প্রবলেম বা মেজর কোনো ইস্যু নয়। ফ্রন্ট ক্যামেরার ডাইনামিক রেঞ্জ এবং কালার টোন যথেষ্ট ভালো এবং পোর্ট্রেট মোডেও বেশ ভালো ছবি তোলা যায়। শুধু তাই নয়, এই মোবাইল দিয়ে যাইরাও EIS অন করে ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে খুব সুন্দর ভিডিও রেকর্ড করা যায়। শুধু তাই নয়, এই মোবাইলটিতে ভিডিও রেকর্ড করার সময় যে সাউন্ডটা রেকর্ড করে থাকে মোবাইলটি, সেটার রেকর্ডিং কোয়ালিটি খুবই ভালো। দুটো মোবাইল রয়েছে এখানে, একটা হলো Redmi K20 Pro আর একটা হলো Mi Note 10 Pro 5G। আর খুব শীঘ্রই আপনারা কম্প্যারিজন ভিডিও পাবেন যে আসলে কোনটা বেস্ট। 30,000 টাকা প্রাইসের মধ্যে 30,000 টাকার মধ্যে কোন মোবাইলটা আপনাদের জন্য বেস্ট হবে। আর রিয়ার ক্যামেরা অর্থাৎ মোবাইলের ব্যাক প্যানেলে রয়েছে টোটাল 4টি ক্যামেরা। এর মধ্যে মেইন ক্যামেরাটি হলো 108 মেগাপিক্সেল, যাতে সেন্সর হিসেবে রয়েছে স্যামসাং এর HM2 সেন্সর। আর অ্যাপারচার হলো এই ক্যামেরার ক্ষেত্রে f1.8। আরেকটি ক্যামেরা হলো 8 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচার সম্বলিত 118 ডিগ্রি আলট্রা ওয়াইড সেন্সর ক্যামেরা। দেন বাকি দুটি হলো 2 মেগাপিক্সেল করে ম্যাক্রো সেন্সর ক্যামেরা, একটা হলো ডেপথ সেন্সর ক্যামেরা। 108 মেগাপিক্সেল এবং 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্সের ক্যামেরা দিয়ে ওভারঅল বেশ ভালো ছবি ওঠে। ডাইনামিক রেঞ্জও যথেষ্ট ভালো, তবে মুভিং কোনো অবজেক্টের ফটো খুব একটা ভালো তোলা যাচ্ছিল না। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট জিনিস বলে নিই এটার ক্যামেরার জন্য, সেটা হলো এতে ইউজ করেছে স্যামসাং এর HM2 সেন্সর, যেটা আমি একটু আগেও বলেছি। বাট ফ্যাক্ট হলো এই সেন্সরের ক্যামেরাগুলোতে আপনাকে ছবি তোলার ক্ষেত্রে অবশ্যই আপনাকে স্থির থেকে দেন ছবি তুলতে হবে। অনেকে রিভিউ দিয়েছে যে এটার ক্যামেরা ভালো না, এটা ছবি খোলা আসে। আসলে এক্স্যাক্টলি তাদের হয়তো বা সেন্সর সম্বন্ধে কোনো ধারণাই নেই, ঠিক আছে, দ্যাটস ওয়াই তারা জাস্ট গদবাধা বলে গেছে। বাট এই সেন্সরটা খুব ভালো একটা সেন্সর, বাট একটাই সমস্যা, এই সেন্সরটা একটু প্রফেশনাল গ্রেডের সেন্সর। দ্যাটস ওয়াই আপনাকে একটু স্থির থেকে তারপরে ছবি তুলতে হবে, তাহলে আপনি খুব ভালো ছবি পাবেন। আর এই মোবাইলটি 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর ক্যামেরা এবং ম্যাক্রো সেন্সর ক্যামেরা তো ছবি যথেষ্ট ভালো আসে। স্পেশালি ডেপথ সেন্সর ক্যামেরাতে দিয়ে তোলা পোর্ট্রেট মোডের ছবিগুলো ব্যাকগ্রাউন্ড যথেষ্ট ভালো ব্লার করতেছিল। ম্যাক্রো সেন্সর ক্যামেরাটা ভালো হলেও আমি মনে করি যে আরেকটু ভালো হওয়া উচিত ছিল এই প্রাইস রেঞ্জ অনুযায়ী। আর মেইন ক্যামেরা দিয়ে আপনি ভিডিও শুট করতে পারবেন 4K তে 30 ফ্রেম পার সেকেন্ডে আর 1080p তে সর্বোচ্চ 60 ফ্রেম পার সেকেন্ডে। ভিডিওর ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলিনি, যেহেতু এতে স্টেবিলাইজেশন মোড নাই, অর্থাৎ HM2 সেন্সরটা আমি আবারও বলেছি যে এটা একটা ম্যানুয়াল সেন্সর। সো এর সাথে স্টেবিলাইজেশন মোড না থাকার কারণে আপনাকে কোনো এক জায়গায় স্থির রেখেই ভিডিওটা করতে হবে। সেক্ষেত্রে আপনি খুব ভালো একটা ভিডিও পারফরমেন্স পাবেন এই মোবাইল থেকে। নেটওয়ার্ক এবং কানেক্টিভিটির কথা বলতে গেলে যে কথাটি বলতে হচ্ছে, এতে রয়েছিল ডুয়েল সিম স্ট্যান্ড বাই অপশন। আর এতে যে মেমোরি কার্ডটি আপনি ইউজ করতে পারবেন সেটা সর্বোচ্চ 512 GB পর্যন্ত। আমরা কল করে দেখেছি, কল কোয়ালিটি মোবাইলটির যথেষ্ট ভালো, যদিও মোবাইলটিতে 5G সাপোর্ট রয়েছে, যেটা বাংলাদেশে এখনো অ্যাভেলেবেল হয়নি। আর ওয়াইফাই হিসাবে 2.4 GHz এবং 5 GHz এর ডুয়েল ব্যান্ড সাপোর্ট করার অপশনটি রয়েছে এই মোবাইলটিতে। আর এই মোবাইলটিতে আপনি ম্যানুয়াল ক্যামেরা ইউজ করতে পারবেন, অর্থাৎ জিক্যাম ইউজ করতে পারবেন। আমরা খুঁজে দেখেছি এক্স্যাক্টলি ওই রকম কোনো জিক্যাম পাইনি যেটা এই মোবাইলের সাথে সাপোর্ট করে। সো কিছুদিন ওয়েট করলে এসে পড়বে, যেহেতু মোবাইলটা নতুন এখনো আসেনি। আর মোবাইলটিতে চার্জিং পোর্ট হিসাবে রয়েছে ভার্সন 2 ক্যাটাগরির Type-C পোর্ট। এবার চলুন আমরা দেখি মোবাইলটির পারফরমেন্স কেমন, বাট তার আগে আমরা জেনে নিই মোবাইলটির হার্ডওয়্যার স্পেসিফিকেশনে কি কি রয়েছে। এতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 750G প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ 8 ন্যানোমিটার। প্রসেসরটি অক্টা কোরের, যার মধ্যে দুটি কোর হলো 2.2 GHz ক্রায়ো 570 গোল্ড মডেলের, আর বাকি 6টা কোর হলো 1.8 GHz ক্রায়ো 570 সিলভার মডেলের। আর জিপিইউ হিসাবে রয়েছে Adreno 619, র্যাম হলো 6GB LPDDR4X টাইপের, স্টোরেজ হলো 128GB, স্টোরেজ টাইপ হলো UFS 2.2। গেমিং এর কথা যদি আমরা বলতে চাই, পাবজি আমরা খুব ভালোভাবে খেলতে পেরেছি, তেমন কোনো ল্যাগ পাইনি। গ্রাফিক্স হিসাবে আমরা ইউজ করেছি হলো ব্যালেন্সড গ্রাফিক্সের সাথে আল্ট্রা ফ্রেম রেট, আর HD গ্রাফিক্সের সাথে ইউজ করা যায় হলো হাই ফ্রেম রেট। বাট গেমটা খেলে আমরা ওভারঅল তেমন কোনো ল্যাগ পাইনি। অপরদিকে কল অফ ডিউটি খেলা যায় ভেরি হাই গ্রাফিক্সের, ভেরি হাই ফ্রেম রেটে, আর এছাড়া আরও খেলা যায় হাই গ্রাফিক্সে ম্যাক্স ফ্রেম রেটেই।
S9ও সাধারণত এই গেমটা স্টার্টিংয়ের ক্ষেত্রে একটু ল্যাগ থাকে, বাট এই গেমটা শুরু থেকে আমরা কোনো ল্যাগ পাইনি, যথেষ্ট ভালোভাবে খেলতে পেরেছি এবং বেশ মজাও পাওয়া যায়, যেহেতু S9-এর আপনারা জানেন সবাই যে গেমটার সাউন্ড অনেক সুন্দর আর এই মোবাইলটির স্পিকার অনেক ভালো হওয়ার কারণে গেমটা খেলে মোটামুটি একটা কুল ফিল পাওয়া যাচ্ছিল। এখন চলো আমরা জেনে নিই মোবাইলটাতে হিটিং ইস্যু রয়েছে কিনা। Xiaomi ফোন চালাবেন আর ফোনে হিটিং হবে না, এটা কি মেনে নেওয়া সম্ভব? সো এই ফোনটা তো টুকটাক হিটিং হয়, বাট লিকুইড কুলিং থাকার কারণে খুব কম সময়ের মধ্যে অর্থাৎ 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে ফোনটা আবার ঠান্ডা হয়ে যায়, বাট অনেক হিটিং হয় না। অন্যান্য Xiaomi ফোন যেমন অনেক বেশি হিট হয়ে যায়, এই প্রাইস রেঞ্জে যে ফোনগুলো রয়েছে তার থেকে এই ফোনের হিটিং যথেষ্ট কম হয়। আর ব্যাটারির কথা বলতে গেলে এই মোবাইলটিতে রয়েছে 4820 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং এর সাথে রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। আমার এই ফোনটি ইউজ করতে যে 5%-এর মতো চার্জ ছিল, সেখান থেকে আমি 100% পর্যন্ত চার্জ করেছি। অ্যারাউন্ড 52-53 মিনিটসের মতো আমার লেগেছিল তখন। আর আপনি যদি মোবাইলটি নর্মাল ইউজ করেন, ডে টু ডে বা বেসিক কোনো ইউজ করে থাকেন, টুকটাক ইন্টারনেট ইউজ করলেন বা ফেসবুক ইউজ করলেন, সেক্ষেত্রে আপনি অ্যারাউন্ড 10 থেকে 12 ঘন্টা ব্যাকআপ পাবেন। বাট আপনি যদি ভিডিও ওয়াচ করেন, নেটফ্লিক্স দেখেন বা ইউটিউব মোটামুটি ভালোই দেখা হয়, সেক্ষেত্রে আপনি 8 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন। আর যদি গেম খেলেন, মানে স্পেশালি আমি গেমস খেলেছি, দেখা গেছে যে পাবজির মতো গেমস খেলেছি, সেখানে আমি ওভারঅল প্রায় 6 ঘন্টা 6.5 ঘন্টার মতো ব্যাকআপ পেয়েছি এই ফোনটি থেকে। আর মোবাইলটিতে রয়েছিল Android 10 অপারেটিং সিস্টেম, যেটা আর কিছুদিন পর আপনি Android 11-এ আপডেট করতে পারবেন। আর মোবাইলটিতে ইউআই হিসাবে ইউজ করা হয়েছে Xiaomi Mi UI 12.07। চলুন আমরা জেনে নিই মোবাইলটিতে কি কি ল্যাকিং অর্থাৎ দুর্বলতা রয়েছে। নাম্বার 1 যে জিনিসটা আমার কাছে ল্যাকিং মনে হচ্ছে সেটা হলো এটার ব্যাটারিটা 4850 মিলিঅ্যাম্পিয়ার হিসাবে আমার কাছে একটু কম মনে হয়েছে। যদিও এটা অনেক বড় সমস্যা না, যেহেতু এটার সাথে একটা ফাস্ট চার্জার রয়েছে 33 ওয়াটের, আপনি চার্জ শেষ হয়ে গেলে খুব ফাস্ট চার্জ করতে পারবেন, বাট স্টিল 5500 হলে একটু ভালো হতো। দেন যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো মোবাইলের নোটিফিকেশন লাইটটা নাই। এটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট, অনেকের কাছে এটা ইম্পর্টেন্ট না হতে পারে, বাট এটা থাকলে ভালো হতো। মোবাইলটিতে ভিডিও কোনো স্টেবিলাইজেশন মোড নেই, সো আপনি যখন ভিডিও রেকর্ড করবেন আপনি কোথাও মুভ করতে পারবেন না। সো অনেক সময় আমরা ভিডিও রেকর্ড করতে চাইলে, আমরা মুভ করে করে ভ্লগিং টাইপ কোনো ভিডিও করতে চাই, সেটা কিন্তু এই মোবাইল দিয়ে আমরা করতে পারবো না, বা করলেও অনেক ডিফিকাল্টিস ফেস করতে হবে, এটা নিয়ে অনেক কিছু এডিট করতে হবে, বাট র ওয়েতে আমরা তুলতে পারতেছি না, যেটা অনেক বড় একটা ল্যাকিংস এই মোবাইলের ক্ষেত্রে। আরেকটা যেটা বেশ ইম্পর্টেন্ট বিষয় হলো সেটা হলো এই মোবাইলটার প্রাইস। ঠিক আছে, এই মোবাইলটার দুইটা ভেরিয়েন্ট, মানে দুইটা নামে আছে। যেটা চাইনিজ ভেরিয়েন্ট সেটা হলো Redmi Note 9 Pro 5G, আর সেম মোবাইলটাই যেটা আপনারা গ্লোবাল ভেরিয়েন্ট সেটা হলো Mi 10i। সো আপনাদেরকে আমি বলবো Mi 10i ফোনটাই নিতে, আর আপনারা যদি চাইনিজ ভেরিয়েন্ট চান নিতে পারেন, কোনো সমস্যা নেই। বাট যেই বিষয়টা হলো এই ফোনটার প্রাইস হলো রাইট নাও 27 থেকে 28 হাজার টাকার মধ্যে রয়েছে, ইভেন গ্লোবালটাও। এইটার প্রাইস যখন 25,000 টাকার মধ্যে আসবে তখন আপনারা নিয়ে নিন। এখন একটু ওয়েট করেন, যেহেতু মোবাইলটা মাত্র মার্কেটে আসছে, দ্যাটস ওয়াই প্রাইস 2-3 হাজার টাকা বেশি রয়েছে। এরপরে সর্বশেষ যে দুর্বলতাটি রয়েছে এই মোবাইলে আমার কাছে মনে হয় সেটা হলো এই মোবাইলের ক্যামেরা বাম্প। এটা রিয়ার প্যানেল থেকে অনেকখানি বাম্প করা, কোথাও রাখলেই এটার চারপাশে ধুলো জমে যায়, যেটা আসলেই একটু বিরক্তিকর। এখন আমরা জেনে নিই মোবাইলটা বেস্ট সাইড, অর্থাৎ কি কি জিনিস মোবাইলটা সবচেয়ে ভালো। সেটা হলো এটা 120 হার্জ রিফ্রেশ রেট IPS LCD প্যানেলের উপরে, বিকজ 120 হার্জ রিফ্রেশ রেট এখনকার যুগে গেমিংয়ের জন্য অনেক ইম্পর্টেন্ট। এটা আমার বলার কিছু নাই, আপনারা যারা গেমস খেলেন এরা টুকটাক জানেন। অনেকেই বলে থাকে যে অ্যামোলেড ডিসপ্লে দিলে ভালো, তো হ্যান হলো ত্যান হলো, বাট আমার যতদূর মনে হয় তারা হয়তো ওইভাবে গেম খেলে না বা মোবাইলের রিভিউ দিচ্ছে বা ওইরকম ডেপথ আইডিয়া নেই মোবাইল সম্বন্ধে, দ্যাটস ওয়াই তারা এই কথাটি বলতেছে। বাট 120 হার্জ রিফ্রেশ রেট গেমিংয়ের জন্য অনেক ইম্পর্টেন্ট, স্পেশালি যদি কেউ প্রফেশনাল গেমস খেলে থাকে। দেন যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো অনেক ইউটিউবাররাই আজে বাজে রিভিউ দিচ্ছে যে মোবাইলের ক্যামেরা ব্লার আসে, ভিডিও ব্লার আসে, বা মুভিং অবজেক্টের ছবি তোলা যাচ্ছে না। আমি এটার ব্যাপারে ভিডিও ডিটেলসে বলেছি যে এটা হলো HM2 সেন্সর, যেটার ব্যাপারে আসলে অনেকেই জানে না HM2 সেন্সর বা সেন্সর কীভাবে কাজ করে। দ্যাটস ওয়াই এই মোবাইল অর্থাৎ এই ক্যামেরা দিয়ে যদি আপনি ভিডিও শ্যুট করেন, আপনাকে স্টিল রেখে দেন ছবি শ্যুট করতে হবে, তাহলে আপনি যে কোনো মোবাইলের থেকে এই রেঞ্জের, এই প্রাইস রেঞ্জের অনেক অনেক ভালো শট পাবেন, যেহেতু এটাতে অলরেডি 108 মেগাপিক্সেলের একটা ক্যামেরা রয়েছে। আরেকটা ইম্পর্টেন্ট বা স্ট্রং সাইড রয়েছে সেটা হলো এটার স্পিকার কোয়ালিটি। এটার স্পিকার কোয়ালিটি যথেষ্ট ভালো, আপনি মোটামুটি অনেক সাউন্ড দিয়ে গান শুনেও খুব মজা পাবেন। আর এই মোবাইলটি আমি যেহেতু অনেকদিন ধরে ইউজ করতেছি, অনেক ইউটিউবার আছে 2-3 দিন ইউজ করে কীভাবে যেন রিভিউ দিয়ে দেয়, সো তাদের কথা যদি আমি বাদ দিই, এই মোবাইলটিতে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় রয়েছে সেটা হলো এর ইন্টারনেট স্পিড পোকো X3 NFC এবং Redmi K20 Pro থেকেও ভালো। আমি Redmi K20 Proর সাথে এই মোবাইলটির একটা কম্প্যারিজন ভিডিও করেছি, এখনও কিছুটা কম্প্যারিজন করা বাকি রয়েছে। ভিডিওটা কমপ্লিট হলে খুব দ্রুত আপনাদের জন্য আমি নিয়ে আসতে যাচ্ছি সেই ভিডিওটি, সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সেই ভিডিওটি পেয়ে যাবেন। সেই ভিডিওতে দেখলে আপনি মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে যে K20 ফোন
আর K20 মোবাইলটি কেমন আর Redmi Note 9 Pro 5G মোবাইলটি কেমন। সো ভিডিওর একদম শেষ প্রান্তে আমরা এসে পড়েছি। আপনার যদি স্টিল Redmi Note 9 Pro 5G মোবাইলটির ব্যাপারে কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে বা কোনো কনফিউশন থাকে, সেটা অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিয়ে আপনার কনফিউশন ক্লিয়ার করে দেওয়ার জন্য। সো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল ক্লিক করে দিবেন। এতে ভবিষ্যতে যত ভিডিও পাবলিশ হবে তার নোটিফিকেশন অটোমেটিক আপনার কাছে পৌঁছে যাবে। সো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।